সুপ্রিয় শিক্ষার্থীরা, রাঙামাটি সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আকরামুল হক, লেকচারার, আইসিটি ডিপার্টমেন্ট, রাঙামাটি সরকারি কলেজ। আমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী। আমরা এখন পড়ছি দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। গত ক্লাসে আমরা নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্কিং ডিভাইস, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের সলিউশন করেছিলাম। আজকে আমরা এ ধরনের কিছু এই টপিক থেকে কিছু ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন সলিউশন করার চেষ্টা করব। চলো তবে শুরু করা যাক। দেখো, এই প্রশ্নটি বলা আছে, সুপর্ণার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে যেখানে একটি মূল কেবলের সাথে 10টি কম্পিউটার সরাসরি যুক্ত রয়েছে। বলে দেওয়া হয়েছে যে একটি মূল কেবল আছে। সম্প্রতি তিনি বিপুল পরিমাণ ডাটা প্রক্রিয়াকরণে কাজ পান, কিন্তু তার অফিসে উক্ত কাজের উপযোগী ক্ষমতা সম্পন্ন কোনো কম্পিউটার নেই। আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় ও সফটওয়্যার সংগ্রহ করতে না পারায় তিনি কাজটি যথাসময়ে সম্পন্ন করা নিয়ে চিন্তিত। তাই তিনি অনলাইন ভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন। এখন প্রশ্নগুলো দেখো, বলা হচ্ছে মডেম কি। মডেম আমরা জানি যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল করে রূপান্তরিত করে মডুলেশন এবং ডিমডুলেশন হয়ে থাকে। অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো। অপটিক্যাল ফাইবার নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, এটা আমি তোমাদেরকে পরের স্লাইডে বুঝিয়ে দিব। তৃতীয় কোয়েশ্চেনটি দেখেছি, সুপর্ণার অফিসে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। তো এখানে প্রথম লাইনে বলা আছে যে সুপর্ণার অফিসে যে নেটওয়ার্কটি চালু আছে সেখানে একটি মূল কেবল রয়েছে যার সাথে 10টি কম্পিউটার সংযুক্ত। তা আমরা জানি কোন কোন টপোলজিতে এরকম একটি মূল কেবল থাকে যার সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকে। এটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিতে মাঝখানে একটি মূল তার বা মূল কেবল থাকে, যেটাকে আমরা ব্যাকবোন বা মেরুদণ্ড বলি, যাতে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে। তাহলে তোমরা এখানে বাস টপোলজিটা ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন হচ্ছে সুপর্ণা গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা। এখন বলা হচ্ছে যে সুপর্ণার অফিসে কাজের উপযোগী ক্ষমতা সম্পন্ন কম্পিউটার নেই আর আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তাই যন্ত্রপাতি ও সফটওয়্যার সংগ্রহ করতে না পারায় তিনি যথাসময়ে কাজটি সম্পন্ন করতে পারেন না, তাই অনলাইন ভিত্তিক সেবা। অনলাইন ভিত্তিক বলতে ইন্টারনেট ভিত্তিক সেবা বোঝাচ্ছে। ইন্টারনেট ভিত্তিক সেবাতে আমরা জানি যে ক্লাউড কম্পিউটিং সবচেয়ে জনপ্রিয় এখন। ক্লাউড কম্পিউটিং আমরা একটি পেমেন্ট বা টাকা দিয়ে আমরা কম্পিউটারে যেসব সুবিধা, বিশেষ করে স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম যা যা সুবিধা আছে তা আমরা একটি পেমেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারি। তাই সুপর্ণা যেহেতু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার সংগ্রহ করতে পারছে না, তাই সে ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করে কিছু অর্থের বিনিময়ে সে এই কাজটি করতে পারবে, যাতে তার খরচ অনেকটুকু বেঁচে যাবে। এই যে আমরা দেখো অপটিক্যাল ফাইবারের কোশ্চেনটির জন্য অপটিক্যাল ফাইবার দেখতে এরকম হয়ে থাকে। প্রধানত 3টি পার্ট থাকে অপটিক্যাল ফাইবারের। একদম ভিতরের তার যেটি রয়েছে তাকে বলে কোর পার্ট। কোরের চারদিকে যেটি ঘিরে রেখেছে তাকে বলে ক্লেডিং, এবং লাস্টে যে বাইরের যে অংশটি থাকে, আবরণটি থাকে, তাকে বলে জ্যাকেট। এই কোর, ক্লেডিং, জ্যাকেট এই 3টে জিনিস নিয়ে পূর্ণ তোমার অপটিক্যাল ফাইবার গঠন হয়। এই চিত্রটি দেখো, যেখানে আমরা জানি অপটিক্যাল ফাইবার কেবলে সিগন্যালের বদলে আলো আলো সংকেত পাঠানো হয়ে থাকে, আর এই আলো সংকেতের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে। এই দেখো, এই যে অপটিক্যাল ফাইবারের ভিতর কোরের মাঝখানে এবং যেটি কোর যেভাবে ক্লেডিং দিয়ে ঘিরে আছে, এর ভিতর দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটানো যাচ্ছে। এই জন্যই অপটিক্যাল ফাইবার অন্যান্য যে কেবলগুলো রয়েছে, যেমন কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, এর চেয়ে অপটিক্যাল ফাইবার খুব দ্রুত গতিসম্পন্ন হয়ে থাকে। এই আলোর গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে, এজন্য অপটিক্যাল ফাইবার ব্যান্ডউইথ খুবই জনপ্রিয়। আসলে আমরা পরবর্তী কোশ্চেনটি দেখি। এখানে 3টি টপোলজি চিত্র দেওয়া আছে। প্রথম কোশ্চেন হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড বলতে এখানে ডাটা কোন দিকে যাচ্ছে এটাকে ব্যাখ্যা করাটাকে, এই প্রকৃতিটাকে বোঝানো হয়ে থাকে। স্বল্প দূরত্বের বিনা খরচে ডাটা স্থানান্তর। স্বল্প দূরত্ব যখন বলেছে তখন মনে হচ্ছে একদম কম দূরত্বে,
তো কম দূরত্বে বিনা খরচে আমরা মোবাইলে ব্লুটুথ ইউজ করে থাকি। তোমরা জানো তো ব্লুটুথের IEEE 802.15 হয়ে থাকে। ব্লুটুথ 10 মিটারের মধ্যে আমরা বিনা খরচে স্বল্প দূরত্বের ডিস্টেন্সে একটি কম্পিউটার থেকে একটি মোবাইল থেকে পরস্পরের মাঝে ডাটা আদান প্রদান করতে পারি। এই কোশ্চেনটির আনসার হবে ব্লুটুথ টেকনোলজি। এখন চিত্র 1 এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে বলেছে 3 নম্বর কোশ্চেনে। চিত্র 1 এই আমরা একটু আগে বাস টপোলজি দেখলাম যে মাঝখানে একটি মূল ডাটাতার আছে, এর সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত। তাহলে তোমরা 18-3 কোশ্চেন চিত্র 1 এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে বলে বাস টপোলজি ব্যাখ্যা করবে। স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের উদ্দীপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী? তুলনামূলক বিশ্লেষণ দাও। চিত্র 1 হচ্ছে বাস টপোলজি, চিত্র 2 একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত আছে এটি, তাহলে কি হবে? এটি হবে স্টার টপোলজি। আর ডান পাশেরটা দেখো, ডান পাশেরটা শাখা প্রশাখার মতো ছড়িয়ে আছে দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে ট্রি টপোলজি। আমাকে বলছে এর মধ্যে সবচেয়ে অধিকতর উপযোগী কোনটি হবে? এই তিনটি টপোলজির মাঝে চিত্র 1 এ যে বাস টপোলজি রয়েছে এতে কেবল কম লাগবে, খরচও কম হবে, এবং অন্যান্য যে চিত্র 2 এর যে স্টার টপোলজি এবং চিত্র 3 এর যে ট্রি টপোলজি তার চেয়ে চিত্র 1 এর বাস টপোলজির কনফিগারেশন রক্ষণাবেক্ষণ মোটামুটি সহজ। তাই ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য এই বাস টপোলজি সবচেয়ে অধিকতর উপযোগী। এই ধরনের কোশ্চেনগুলো প্রায় আসে যে ল্যাবরেটরিতে কোন ধরনের টপোলজি ব্যবহার করবে কম্পিউটার ল্যাবে। এসব সব ক্ষেত্রে এটার উত্তর হবে বাস টপোলজি এবং এটা তোমরা ব্যাখ্যা করবে। আসলে আমরা নেক্সট স্লাইডে যাই। এই আমরা বাস টপোলজি সংক্রান্ত অনেকগুলো কোশ্চেন আসছে। এই যে বাস টপোলজি একটি ডায়াগ্রাম, এর মাঝখানে যে মূল ডাটা পার্টটি রয়েছে বা ব্যাকবোন বলি আমরা, এর সাথে প্রত্যেকটি কম্পিউটার, সার্ভার, প্রিন্টার বা কম্পিউটার সংযুক্ত যে ডিভাইস রয়েছে সেগুলো সংযুক্ত আছে। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখানে 3টি চিত্র দেওয়া আছে। প্রথম কোশ্চেন হচ্ছে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ বিপিএস, বিট পার সেকেন্ড, যে গতিতে ডাটা তার দিয়ে কেবল দিয়ে ডাটা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে, মানে ট্রান্সমিশন গতি তাকে বোঝানো হয়ে থাকে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন ব্যাখ্যা করো। এটা আমরা জানি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় ঘটে থাকে? এটা হয়ে থাকে তোমার অপটিক্যাল ফাইবার কেবলে। অপটিক্যাল ফাইবার কেবলে যেভাবে ডাটা ট্রান্সমিশন হয় ওইটা এখানে ব্যাখ্যা করতে হবে। এখানে এখন বলা হচ্ছে চিত্র 1 ও চিত্র 2 সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? চিত্র 1 দেখা যাচ্ছে আমরা বাস টপোলজি রয়েছে এবং চিত্র 2 যে স্টার টপোলজি। আমরা জানি বিভিন্ন ধরনের টপোলজি যুক্ত করলে আমরা হাইব্রিড টপোলজি গড়ে তুলতে পারি। তাহলে এখানে আমরা দেখাবো যে বাস টপোলজি এবং স্টার টপোলজি পরস্পর যুক্ত হয়ে হাইব্রিড টপোলজি গড়ে ওঠে। 4 নম্বর কোশ্চেন আছে স্বল্প ব্যয়ে ল্যাবরেটরি ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজি অধিকতর উপযোগী? তুলনামূলক বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে আমরা আগের কোশ্চেনটাও এরকম একটি কোশ্চেন ছিল যে ল্যাবরেটরিতে ব্যবহার করতে বলে এটা সবসময় উত্তর হবে বাস টপোলজি। চিত্র 1 এ যে বাস টপোলজি রয়েছে, মানে একটি মূল ডাটাতারের সাথে সবগুলো ল্যাবরেটরির যেসব কম্পিউটার আছে সবগুলো সংযুক্ত থাকবে, এটাই হবে উত্তর। এই যে আমরা এর আগে হাইব্রিড টপোলজি কিভাবে গড়ে তুলবো দেখিয়েছিলাম। এই যে হাইব্রিড টপোলজি এভাবে 2টি বা 3টি বা 4টি এরকম আলাদা আলাদা টপোলজি নেটওয়ার্ক একসাথে সংযুক্ত হয়ে হাইব্রিড টপোলজি নেটওয়ার্ক গড়ে ওঠে। এবার আমরা পরবর্তী কোশ্চেনটি দেখি, যে এখানে বলা আছে একটি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় 25টি নতুন কম্পিউটার দিয়ে আইসিটি ল্যাব স্থাপনের ব্যবস্থা করলেন। ল্যাবটি নেটওয়ার্ক স্থাপনের জন্য নিচের চিত্রটি লক্ষ্য করো। চিত্র 1 দেখো, মাঝখানে একটি ডিভাইস রয়েছে যেটার সাথে সবগুলো সংযুক্ত। এই ডিভাইসটি হয়তো হাব বা সুইচ হবে। এ ধরনের টপোলজি কি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে, এই ধরনের টপোলজিগুলো হচ্ছে স্টার। আর চিত্র 2 দেখো, সেই বাস টপোলজি, মাঝখানে একটি মূল তার রয়েছে, এর সাথে সবগুলো সংযুক্ত। তাহলে প্রথম কোশ্চেন সুইচ কি? আমরা জানি সুইচ কিভাবে ডাটা করে। হাব যেমন একটি ডাটা তার পাঠালে হাবে তার সাথে সংযুক্ত সব কম্পিউটারে হাবটি সব
সক্রিয়ভাবে সে ডাটাগুলো পাঠিয়ে দেয়, সুইচ সেটা করে না। সুইচ ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই অ্যাড্রেস ব্যবহারের ফলে সুইচ শুধুমাত্র যে গন্তব্য কম্পিউটার রয়েছে তাকেই শুধু ডাটা পাঠায়, বাকিগুলোতে ডাটা পাঠায় না। 2-2 কোশ্চেনটি দেখি, আলোর গতির ন্যায় ডাটা প্রেরণের জন্য ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি অপটিক্যাল ফাইবার কেবলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে সেখানে সিগন্যালের বদলে আলোর সংকেত পাঠানো হয়। তাহলে এখানে আমরা অপটিক্যাল ফাইবার কেবলে কিভাবে ডাটা ট্রান্সমিট হয় সেটা ব্যাখ্যা করব। এরপর কোশ্চেনটা হচ্ছে চিত্র 1-এ কোন নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। আমরা জানি এটা এখন স্টার টপোলজি, আমরা এই কোশ্চেনে স্টার টপোলজি ব্যাখ্যা করব। 4 নম্বর কোশ্চেন, কম খরচে ল্যাবের জন্য তৈরি উদ্দীপকের কোন টপোলজি সুবিধাজনক তুলনামূলক আলোচনা। এই সেম কোশ্চেন, এই যে ল্যাবে কোন ধরনের টপোলজি ব্যবহার করা উচিত, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এর প্রতিটি ক্ষেত্রে এর উত্তর হবে বাস টপোলজি। চিত্র 2-এ যেটা রয়েছে, যে কোনো কম্পিউটার ল্যাবে বাস টপোলজি ইউজ করা সুবিধাজনক, সাশ্রয়ী, কেবল কম লাগবে, কনফিগারেশনও অতটা জটিল নয়। এই যে দেখো আমরা সুইচ কিভাবে কাজ করে দেখলাম। সার্ভার থেকে পাঠানো ডাটা এখানে ম্যাক অ্যাড্রেসে 003 যেটা ক্লায়েন্ট ওয়ার্ক স্টেশন রয়েছে ওটা ছিলে অলরেডি তোমার দেয়া আছে, তাই সে অন্য কোনো ক্লায়েন্ট কম্পিউটার না পাঠিয়ে যেটা গন্তব্য ক্লায়েন্ট কম্পিউটার সেটিতে পাঠাচ্ছে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটি বলে রিপিট হয়েছে, এটা আমরা একদম প্রথমেই করেছিলাম। আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই যে এই কোশ্চেনে ক্লাউড কম্পিউটিং ব্যাপারটি ছিল। এই যে ক্লাউড কম্পিউটিং আমরা 2টি ক্লাস আগে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বিস্তারিত জেনেছি। আচ্ছা আমরা এই কোশ্চেনটি দেখি। টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাহাত তার বন্ধু বাড়িতে যায়। খেলা শেষে ফেরার পথে সে দেখলো রাস্তায় একটি ট্রাকে অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাকের সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইল সদৃশ একটি ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলছিলেন। এমন সময় রাহাতের বন্ধু রেজা মোবাইল ফোনে জানতে চাইল খেলায় কোন দেশ জিতেছে। রাহাত উত্তর দিলে জানালেন। আচ্ছা আমরা সাধারণত রাস্তাঘাটে যখন ট্রাফিক পুলিশ দেখি যারা সার্জেন্ট থাকে তারা সাধারণত যে এখানে যে বলছে মোবাইল সদৃশ একটি ডিভাইস, ওরা সাধারণত ওয়াকি টকি একটি যন্ত্র ব্যবহার করে থাকে, যা দিয়ে তারা সকল যারা পুলিশরা কাজ করছে একটি মেট্রোপলিটন এরিয়া বা একটি শহরে তারা সবাই যোগাযোগ করতে পারে। আচ্ছা প্রথম কোশ্চেন, কম্পিউটার নেটওয়ার্ক। আমরা জানি কম্পিউটার নেটওয়ার্ক কি। কম্পিউটার এবং কম্পিউটার সম্পর্কিত ডিভাইসগুলো যেভাবে নিজেদের মধ্যে সংযুক্ত থাকে তাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। ডাটা চলাচলের দ্রুততম মাধ্যমটি বর্ণনা দাও। এখানে অপটিক্যাল ফাইবার বর্ণনা করতে পারো, কারণ অপটিক্যাল ফাইবার অন্যান্য কেবলের চেয়ে সবচেয়ে দ্রুত। তৃতীয় কোশ্চেনটি হচ্ছে উদ্দীপকে পুলিশ অফিসারের ডিভাইসটি ডাটা আদান করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল। এখন ডাটা ট্রান্সমিশনের সাধারণত 3টি পদ্ধতি রয়েছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এই ক্ষেত্রে ওয়াকি টকিতে আমরা যখন কথা বলি তখন আমার প্রথমে একজন বলে, তারপর যে রিসিভার প্রান্তে থাকে সে শুনে তারপর সে উত্তর দেয়। সাইমultaneously একসাথে কথা বলা উত্তর দেওয়া যায় না, এক্ষেত্রে এটা হবে হাফ ডুপ্লেক্স। রাহাত টেলিভিশনে খেলা দেখা ও খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস দুটিতে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি কি কোনো বৈসাদৃশ্য আছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এখানে বলা হচ্ছে রাহাত তার বন্ধুকে মোবাইল ফোনে খেলার খবর জানতে চেয়েছিল। রাহাতের বন্ধু রেজা তার কাছে খেলার খবর জানতে চেয়েছিল। তাহলে এই দুইটা ডাটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য হচ্ছে রাহাত যেহেতু মোবাইল ফোন ব্যবহার করেছে, তো মোবাইল ফোনে হয় ফুল ডুপ্লেক্স, মানে সিমultaneously আমরা সেন্ডার রিসিভারকেও ডাটা দিতে পারে, রিসিভার সেন্ডারকেও ডাটা দিতে পারে। আমরা পরবর্তী স্লাইডে এটি দেখলে আরো ক্লিয়ার হবে। এই দেখো আমরা সিমপ্লেক্স মোড, ধরো আমরা যখন কিবোর্ডে কোনো কি চাপ দিই তাহলে এটা মনিটরে যায়, এটা একদিক থেকে ডাটা প্রেরণ হচ্ছে, অপর দিক থেকে কোনো ডাটা আসতেছে না, তাহলে এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। অথবা টিভি যখন আমরা দেখি, টিভি থেকে আমাদের দিকে যারা দর্শক তাদের কাছে তথ্য আসতেছে। হাফ ডুপ্লেক্স হচ্ছে একই সময়ে
একদিকে ডাটা যাবে, দুই দিকে ডাটা পাস হবে না। একবার আসবে, আরেকজন পাঠালে পরের বার আসবে। যেমন ওয়াকিটকি আমরা একটু আগে বললাম, এই যে হাফ ডুপ্লেক্সে দেখো যে প্রথম ওয়াকিটকিতে কিছু বলার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এর প্রতিক্রিয়া আসে, এক্ষেত্রে হবে হাফ ডুপ্লেক্স। আর রাহাত যে মোবাইল করে তার বন্ধুকে জানালো খেলার খবর, এক্ষেত্রে মোবাইল ফোন হচ্ছে বা টেলিফোন হচ্ছে ফুল ডুপ্লেক্স, মানে ডিরেকশন অফ ডাটা অল দ্য টাইম, মানে দুই দিকে ডাটা আসছে এবং যাচ্ছে সাইমultaneously। আমরা এবার এই কোশ্চেনটি দেখি। দেখো 5টি আলাদা আলাদা কম্পিউটার রয়েছে সংযুক্ত। একটি কলেজে কম্পিউটার ল্যাবের কম্পিউটারগুলো উপরের প্যাটার্নে সংযুক্ত রয়েছে। ক্লাউড কম্পিউটিং কি? আমরা জানি ক্লাউড কম্পিউটিং আমরা পড়েছিলাম যে ইন্টারনেট সেবা ব্যবহার করা হয়, এর মাধ্যমে আমরা স্টোরেজ ভাড়া করতে পারি, অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি, সফটওয়্যার ভাড়া করতে পারি একটি নির্দিষ্ট ফি এর মাধ্যমে। হাবের চেয়ে সুইচ উত্তম ব্যাখ্যা করো। এটা আমরা একটু আগেই বলেছি যে সুইচ নির্দিষ্ট গন্তব্যে শুধু ডাটা পাঠায়, হাবের মতো সব জায়গায় সব কম্পিউটারে ডাটা ব্রডকাস্ট করে না, এই জন্য সুইচ উত্তম। এখানে তোমরা হাব ও সুইচের চিত্র দিয়ে এটি ব্যাখ্যা করবে। 3 নম্বর কোয়েশ্চেনটি দেখো যে উদ্দীপকে ব্যবহৃত চিত্রের নেটওয়ার্কটি দূরত্বের বিচারে কোন ধরনের ব্যাখ্যা। এখানে দেখো কম্পিউটারগুলো বেশ দূরে দূরে আছে এবং এক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এদের মধ্যে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক গড়ে উঠেছে। আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক পড়েছিলাম যে নেটওয়ার্কিংয়ের প্রকারভেদের মতো 10 কিলোমিটারের ভিতরে বিভিন্ন ধর বিল্ডিংয়ের বা একটি কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে যে ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। যেহেতু এখানে দূরত্ব বলা হচ্ছে বেশি, তাই এটি একটি লোকাল এরিয়া নেটওয়ার্কের ধরন। আচ্ছা, এখানে বলা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনে উদ্দীপকে ব্যবহৃত চিত্রে 1, 2, 3 নং কম্পিউটার এবং 2, 3, 4, 5 কম্পিউটার ডাটা শেয়ারের নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি উত্তম। এখন দেখো 1, 2, 3 পরস্পর পরস্পরের সাথে যদি আমরা এটি আলাদা করি তাহলে একটি গোলাকার বা ত্রিভুজাকার ভাবে নিজেদের মধ্যে সংযুক্ত, মাঝখানে কোনো কানেকশন নেই। তাহলে আমরা জানি রিং টপোলজিতে কম্পিউটারগুলো এভাবে একটি আরেকটির সাথে এক প্রান্তের সাথে আরেক প্রান্ত যুক্ত হয়ে গঠিত হয়। তাহলে 1, 2, 3 হচ্ছে রিং টপোলজি। আবার 2, 3, 4, 5 কম্পিউটারগুলো দেখো প্রতিটার সাথে প্রতিটি কানেক্টেড, 2 এর সাথে 3, 4, 5 কানেক্টেড, এভাবে সবগুলো একটি আরেকটির সাথে কানেক্ট। এই ধরনের টপোলজিকে বলা হয় মেশ টপোলজি। এখন এর মধ্যে কোনটি ভালো হবে? এই আমরা ল্যান নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই দেখো এই আমরা ওইখানে চিত্র থেকে পাই, একটি হচ্ছে রিং টপোলজি আর একটি হচ্ছে মেশ টপোলজি। এখন রিং টপোলজিতে যেহেতু ডাটা বৃত্তাকারে বা লুপ আকারে ঘুরতে থাকে, যে কোনো একটি কম্পিউটারে যদি সমস্যা দেখা যায় তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা বিকল হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সমস্যা হবে। মেশ টপোলজি দেখো প্রত্যেকটির সাথে প্রত্যেকটি কানেক্টেড, এখানে একটি নষ্ট হলেও বাকি তিনটি, একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি তিনটি কম্পিউটার মোটামুটি ডাটা ঠিকভাবে চলাচল করতে পারবে। দুই ক্ষেত্রেই এর ইনস্টলেশন এবং কনফিগারেশন একটু জটিল প্রকৃতির, কিন্তু যদি দুইটির মধ্যে তুলনা করা হয় তাহলে মেশ টপোলজি অপেক্ষাকৃত ভালো। তাহলে এক্ষেত্রে উত্তর হবে মেশ টপোলজি, মানে 2, 3, 4, 5। আমরা পরবর্তী কোশ্চেনটি দেখি। এখানে 3টি ফিগারে ফিগার বি, ফিগার সি দেওয়া আছে। প্রথম কোশ্চেন হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আচ্ছা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি? পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে যে নেটওয়ার্কের কম্পিউটারগুলো প্রত্যেকের সাথে সংযুক্ত থাকে, যাদের নিজস্ব কোনো কেন্দ্রীয় সার্ভার থাকে না। 2 নং কোশ্চেন, IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লেখো। এই প্রযুক্তিটি হচ্ছে WiMAX প্রযুক্তি। এটাকে আমরা পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এখানে এটার সাধারণত আমরা যে ইন্টারনেট ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে থাকি, এখানে সাধারণত এই স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। ফিগার সি, নির্দেশিত নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা। ফিগার সি সেই বাস টপোলজির উদাহরণ, সার্ভার এবং বিভিন্ন কম্পিউটার একটি মূল ডাটা তারের সাথে সংযুক্ত রয়েছে। 4 নম্বর কোশ্চেনটি দেখো, ফিগার এ, ফিগার বি নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক বিশ্লেষণ করো।
এবং ফিগারে হচ্ছে একটি সুইচের সাথে 4টি কম্পিউটার সংযুক্ত, মানে হচ্ছে এটি একটি স্টার টপোলজি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত রয়েছে। আবার ফিগার বি দেখো, কম্পিউটার এ 1 2 3 4 5 একটি বৃত্তাকার পথে নিজেদের মধ্যে সংযুক্ত আছে একটি লুপ আকারে, তার মানে এটা হচ্ছে রিং টপোলজি। আমরা জানি রিং টপোলজিতে সমস্যা হচ্ছে যে কোনো একটি কম্পিউটার অপচয় হয়ে গেলে, যেহেতু এরা বৃত্তাকারে একটা একটির সাথে সংযুক্ত, পুরো সিস্টেম বিকল হয়ে যাবে। কিন্তু স্টার টপোলজিতে ধরো কম্পিউটার C1 নষ্ট হলো কিন্তু সুইচ ঠিক আছে, তাহলে C2 C3 C4 তিনটি কম্পিউটার সচল থাকবে। তাহলে বলা যায় ফিগার এ ফিগার বিতে ফিগার এর যে স্টার টপোলজি রয়েছে সেটি ফিগার বির রিং টপোলজির চেয়ে বেটার, সুবিধাজনক। এই যে আমরা পিয়ার টু পিয়ার মডেল কিভাবে গড়ে ওঠে দেখতে পাচ্ছি, প্রতিটি কম্পিউটারের সাথে সংযুক্ত। পরবর্তী কোশ্চেনটিতে আসি আমরা। দেখো চিত্র ক দুটি চিত্র রয়েছে। চিত্র কয়ে দেখো PQRS একটু বৃত্তাকার পথেও দেখা যাচ্ছে, আবার নিজেদের মধ্যে সংযুক্ত দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে পি এর সাথে SQR তিনোটাই সংযুক্ত, আবার কিউ এর সাথে PSR তিনোটাই যুক্ত রয়েছে নিজেদের মধ্যে। আচ্ছা, প্রথম কোশ্চেন ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ জানি আমরা, ডাটা কেবল দিয়ে যে স্পিডে তার দিয়ে যে স্পিডে ডাটা তোমার ট্রান্সমিট হয়ে থাকে, বিট পার সেকেন্ড বলা হয়ে থাকে। মোবাইল ফোনে ডাটা ট্রান্সমিট, মোবাইল ফোনে আমরা পড়েছি ফুল 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 ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডে সাইমultaneously দুই দিকে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। আচ্ছা, চিত্র ক এর PR এবং QS এর সংযোগ বিচ্ছিন্ন করলে নতুন টপোলজি ব্যাখ্যা করো। এই আমরা দেখো মাঝখানে চিত্র কতে যদি PR এর সোজা দাগটি এবং QS এর সোজা দাগটি রিমুভ করে দিই, মুছে দিই, তাহলে PQRS একটি বৃত্তাকার নেটওয়ার্ক কাঠামো গঠন হবে। আমরা জানি বৃত্তাকার নেটওয়ার্ক কাঠামো কি, রিং একটি এর সাথে আরেকটি কম্পিউটার সংযুক্ত রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে রিং টপোলজি ব্যাখ্যা করব। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের চিত্র ক ও চিত্র খ এ উল্লেখিত টপোলজির মধ্যে সুবিধাজনক কোনটি? তুলনামূলক বিশ্লেষণ করো। চিত্র ক হচ্ছে, এখন আমরা যদি ওই PR এবং SQ মাঝে রেখাটি সংযুক্ত থাকে তাহলে একটি ম্যাশ টপোলজি গড়ে ওঠে। আবার চিত্র খ তে দেখো ওইখানে তোমার বাস টপোলজি প্লাস পাশে আবার এসটা যদি একটি সুইচ হয়ে থাকে, এর সাথে যদি দুটি কম্পিউটার যুক্ত থাকে তাহলে একটি স্টার কাঠামো গঠন হয়ে থাকে। তাহলে দুটি বাস এবং স্টার টপোলজি দুটি মিলে একটি হাইব্রিড টপোলজি গঠন করেছে। যে কোনো ক্ষেত্রে হাইব্রিড টপোলজি, যেমন ইন্টারনেট হচ্ছে হাইব্রিড টপোলজির একটি উৎকৃষ্ট উদাহরণ। তো যে কোনো ক্ষেত্রে হাইব্রিড টপোলজি অন্যান্য টপোলজির ক্ষেত্রে সুবিধাজনক হয়ে থাকে। এক্ষেত্রে উত্তর হবে চিত্র খ। এই আমরা মোবাইলের ডাটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করতে বলেছে। এই যে ফুল ডুপ্লেক্স মোডে মোবাইল ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে, বোথ ডিরেকশন এট দ্য সেম টাইম, দুই ডিরেকশনে একই সাথে ডাটা এদিক ওদিক চলাচল করতে পারে। আসলে আমরা পরের কোয়েশ্চেনটি দেখি। এক্স কলেজে মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগের 3টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন, কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হয়, মাধ্যম হিসেবে কেবল ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, তাহলে প্রথম কোয়েশ্চেন ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ কি আমরা জানি। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা করো। তা আমরা জানি ক্লাউড কম্পিউটিং সিস্টেমে আমরা তোমার একটি নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে এই ধরনের সফটওয়্যার আমরা ইউজ করতে পারবো, আপডেট করতে পারবো, রক্ষণাবেক্ষণ করতে পারবো, যদি আমরা আমাদের কাছে যথেষ্ট ইনস্ট্রুমেন্ট না থাকে যে আমরা নিজেরাই এটা একুইপ করতে না পারি। এক্ষেত্রে আমরা ক্লাউড কম্পিউটিং এর সাহায্য নিব। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এই মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন সম্পর্কে বর্ণনা করো। এখানে বলা হচ্ছে মানবিক ব্যবসা বিজ্ঞান 3টি আলাদা ভবন, 3টি আলাদা ভবন রয়েছে এবং প্রতিটি নিজস্ব নেটওয়ার্ক রয়েছে এবং কেবলের কথা বলা হয়েছে। তো কেবল দিয়ে মানবিক বিভাগের নিজস্ব নেটওয়ার্ক আমরা জানি, যে কোনো ল্যাব বা এই ধরনের ডিপার্টমেন্টগুলোতে বাস টপোলজি নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে ওঠে। তো এক্ষেত্রে উত্তর হবে মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন হচ্ছে বাস টপোলজি নেটওয়ার্ক। এখন আমাকে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, যেহেতু দূরত্ব বেশি বিভাগগুলোর মধ্যে
মাধ্যম হিসেবে কেবল ব্যবহার করা সম্ভব হচ্ছে না, কারণ কেবল কিনতে অনেক টাকা লাগছে। তাহলে এক্ষেত্রে সমাধান হিসেবে আমরা কি মাধ্যম ব্যবহার করতে পারি? তো আমরা এখানে যেহেতু ওয়্যার ইউজ করা হচ্ছে বা কেবল ইউজ করা হচ্ছে, তাহলে আমাদের এক্ষেত্রে ৩টি ভবনে নেটওয়ার্ক তৈরি করতে হলে আমাদের ওয়্যারলেস কোনো নেটওয়ার্কের কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি একটি হাব, সুইচ, রাউটার এগুলো একসাথে নিয়ে একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে দিতে পারি। একটি জাস্ট শুধু একটি ইন্টারনেট লাইন যেকোনো একটি রাউটারে সংযুক্ত করলেই ওই রাউটার থেকে আমরা আরেকটি ওয়াইফাই কানেকশন সৃষ্টি করে ৩টি যে মানবিক, ব্যবসা, শিক্ষা বা বিজ্ঞান বিভাগের আলাদা আলাদা ভবন রয়েছে তাদের মধ্যে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করতে পারে, বড় একটি নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। তো এক্ষেত্রে উত্তর হবে আমরা কি ইউজ করবো? রাউটার। এই যে মানবিক বিভাগে বাস টপোলজির মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক গড়ে উঠেছে। বাস টপোলজির একটি উদাহরণ, এদের ডায়াগ্রাম। এই যে আমরা রাউটার প্রযুক্তির মাধ্যমে এদের ৩ বিভাগের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে, মানে কেবল বেশি ইউজ করা যাবে না, আমরা কেবলহীনভাবে, কেবল ছাড়াই শুধু একটি ইন্টারনেট লাইনের মাধ্যমে রাউটার নিয়ে এই ৩টি বিভাগের মধ্যে একটি নেটওয়ার্ক সিস্টেম গড়ে তুলতে পারব। শিক্ষার্থীরা, আজকে আমরা নেটওয়ার্কিং এর দ্বিতীয় অধ্যায় থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করলাম। এগুলো আমরা আশা করি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসলে তোমরা পারবে। পরবর্তীতে আমরা এসব নিয়ে আরো অন্য কোনো ক্লাসে ডিসকাস করব। আজকের মতো এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।